শুরু করব না, যারা আসছে নাই অনলাইনে ক্লাস যারা দেখবে মনে করছে ওদেরকে ইচ্ছা করে দেরি করাইলাম। তোমরা কষ্ট করে আসছো, ওরা বুঝুক, 2-4 বার করে ঢুকবে, দেখবে ক্লাস নাই একটা অস্থিরতা তৈরি হবে, একটু অস্থিরতা। আমিও তো ওদের জন্য বসে আছি, আসবে আসবে, আসলো না, আমার উচিত ক্লাস না দেওয়া। যেহেতু এক্সট্রা ক্লাস নিয়ে নিচ্ছি তাই দিচ্ছি, নাহলে দিতাম না। দেখো সাউন্ড ঠিক আছে কিনা। আর প্রচন্ড ভিতরে ঠান্ডা লাগছে। तुम भी हो मैं भी हूँ। ओह हाँ ठीक है, एवरीथिंग परफेक्ट शेप। ओह नो, just beat it. ও নো, পিছনে একটু যাই, লাইটটা বন্ধ করে দিয়ে আসো না ভাই। মানে পড়াইতে ইচ্ছাই করছে না আজকে, বুঝছো। কালকে পোস্ট দিছি মনের বিরুদ্ধে যে ক্লাস হবে, আজকে ক্লাসটা নিতে চাইছিলাম না, কি করবো বলো। যাক, নিতে যখন আসছি সুন্দর করে 2-3টা জিনিস পড়াই দিই। হয়ে গেল, লাইভটা আর খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না, দেখছো 2জন দেখতেছে, আমি আর একজন কেউ। কি মজা। তো তুমি একটা সালাম দাও যে তুমি দেখতেছো, এটা তুমি তোমাদের কেউ নাকি? আচ্ছা পলাশ, ওয়ালাইকুম আসসালাম। যাক, তুমি একজন আসো। ওকে, তো দেখো ভাই, তোমাদের মনে থাকবে হয়তো যে আমরা হার্টের এরকম 4টা চেম্বার করেছিলাম, মনে আছে কি না। এরকম করে আমরা আর শব্দ না করি, আমাদের সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে যাক চিরতরে। দিয়ে আমরা এখান থেকে কি বের করছিলাম মনে আছে? অ্যাওটা না, অ্যাওটা তো এরকম করে নিচের দিকে নেমে যায় না, আর এখান থেকে কি বের হয়? ট্রাঙ্ক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আর এদিক দিয়ে কি? কমন ক্যারোটিড। আর এদিক দিয়ে কি? সাবক্লেভিয়ান। ঠিক আছে না? এটা তো আবার 2 ভাগ হবে, এটা আবার হাতে যাবে সাবক্লেভিয়ান, আর মাথায় গেলে কি? কমন ক্যারোটিড। তাই তো? আমার দরকারটা কোন জায়গা দেখো, আমি তোমাকে দেখাই। আমার আজকের ক্লাসের দরকার হচ্ছে এই জায়গাগুলো, ভালো করে খেয়াল করো। এই কমন ক্যারোটিড বলার কারণ কি? এটা মাথার বাইরের দিকে যাবে, আর একটা কোন দিকে যাবে? ভিতরের দিকে। এই ভিতরের যে অংশটা, এটা আবার এখানে একটু স্ফীত, কিন্তু এরকম একটু স্ফীত না? তাহলে এটা কি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এর নাম কি? তাহলে এখানে একটা কি আছে? এরকম সাইনাস কি আছে? এটা সেম একইভাবে এটারও ইন্টারনাল সাইডে একটা কি থাকবে? এটারও এরকম একটা সাইনাস থাকবে, রাইট? তাহলে এটা হচ্ছে ইন্টারনাল। তাহলে তোমরা এতটুকু বোঝো যে আমরা কোন জায়গায় আছি? ইন্টারনাল আমি নাটকে গেলে খুব ভালো করতাম, নাটক বা সিনেমা বা যাই হোক এগুলাতে না, আমি মানে ইনস্ট্যান্ট খুব ভালো অভিনয় করতে পারি। হ্যাঁ না, সিরিয়াস। কি ড্রামা করলাম তোমার সাথে? ভাবতেছি জীবনের শেষ কয়টা বছর অভিনয় করব নিজের প্রোডাকশন হাউস থেকে।
ইচ্ছা করে লাল কালি দিয়ে লিখছি যাতে তোমরা বুঝতে না পারো। আচ্ছা একটা লিখছি, আর লিখুম না। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। হ্যাঁ, তো দেখো ভাই, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে এখানে একটা সাইনাস আছে না, আর এটা কি অ্যাওর্টা না, এটা কি আর্চ, আর্চ অফ দ্য অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার এখানেও একটা সাইনাস কল্পনা করছি। তাহলে এই সাইনাসকে আমি বলতেছি, ধরো এই জায়গায় একটু স্ফীত আছে এরকম, তাহলে এই স্ফীত অংশটাকে আমি বলতেছি কি অ্যাওর্টিক সাইনাস। কি বলবো? অ্যাওর্টিক সাইনাস। তাহলে অ্যাওর্টিক সাইনাসের প্রাচীরে খেয়াল করো, আমি দুটো শব্দ লিখতেছি, একটা হলো অ্যাওর্টিক সাইনাস আর একটা হলো ক্যারোটিড সাইনাস। তাহলে তোমরা আমাকে একটু বলবা যে ক্যারোটিড সাইনাস কোথায় থাকে? ক্যারোটিড সাইনাস কোনটা? এটা না, এটা ক্যারোটিড সাইনাস, এটা ক্যারোটিড। তাহলে ক্যারোটিড সাইনাস থাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি গোড়াতে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর অ্যাওর্টিক সাইনাস থাকে আর্চে। পরিষ্কার? অ্যাওর্টিক সাইনাস থাকে কোথায়? আর্চ। তো বিষয়টা কি হবে একটু দেখো, তাকাও। এই যে এখানে কিছু নার্ভ এন্ডিং, কিছু স্নায়ুর প্রান্তদেশ, কিছু স্নায়ুর প্রান্তদেশ এই জায়গায় আছে, বুঝতেছো? এরা সবাই মিলে একটা স্নায়ু হয়, এরা সবাই মিলে একটা স্নায়ু। এই স্নায়ুটা কোথায় যাচ্ছে বলো? স্নায়ুটা কোথায় যাচ্ছে? ব্রেনে। কোথায় যাচ্ছে? ব্রেনে। পরিষ্কার? আবার দেখো এগুলা থেকেও কি আছে, এই সাইনাসেও এরকম কিছু প্রান্তদেশ আছে, নার্ভ এন্ডিং, ফ্রি নার্ভ এন্ডিং, ফ্রি নার্ভ এন্ডিং, স্নায়ুর প্রান্তদেশ। এন্ডিং মানে কি? প্রান্ত। এন্ড, এন্ডিং, নার্ভ এন্ডিং মানে স্নায়ুর প্রান্ত। তা এগুলা মিলে এদিক থেকে আরেকটা স্নায়ু হয়ে এরকম যায় ব্রেনে, আর এখান থেকেও নার্ভ এন্ডিং আছে, তো এখান থেকেও স্নায়ুগুলো মিলে এরকম কোথায় যায়, বুঝতে পেরেছ? আমি তোমাকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে এই নার্ভটার নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। এই নার্ভটার নাম কি বললাম? 9 নাম্বার স্নায়ু। আমরা তোমাদের ছোটবেলায় তোমরা পড়ে আসছো যে করোটিক স্নায়ু 12 জোড়া, পড়ে আসছো না? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লেট, ভ্যাগাস, এরকম করে 12টা আছে। তো এর মধ্যে 9 নাম্বার স্নায়ুর নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। 9 নাম্বার স্নায়ুর নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। নাম কি? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। আর এটা হলো 10 নাম্বার স্নায়ু। এই 10 নাম্বার স্নায়ুটার নাম কি জানো? ভেগাস, লাস ভেগাস। লাস ভেগাস পৃথিবীর সব কিছু পাওয়া যায় ওখানে, জানো? লাস ভেগাসে পৃথিবীর সব অত্যাশ্চর্য বা যা কিছু সব কিছু পাওয়া যায়, কিন্তু ছোট আকারে। ওইখানে আইফেল টাওয়ারও আছে, ওইখানে ধরো যা যা বিখ্যাত সব কিছুরই মিনিয়েচার ভার্সান আছে, ছোট ভার্সান। ঘুরে এসো, ওখানে কারা যায়? ওটা খুব উন্মাদ জায়গা আর কি। তাহলে তোমরা দুটা স্নায়ুর নাম শিখলা। আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, স্নায়ুর নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, আরটার নাম হচ্ছে ভেগাস। ইন্টারনাল ক্যারোটিড সাইনাস থেকে যায় বা ক্যারোটিড সাইনাস থেকে যায় গ্লোসোফ্যারিঞ্জিয়াল, আর অ্যাওর্টিক সাইনাস থেকে যায় ভেগাস। পরিষ্কার কিনা ঝামেলা আছে? সবাই কি বুঝছো? তোমাকে যদি আরও স্পেসিফিক বলি, ব্রেনের অনেকগুলো তো অংশ আছে, ধরে নাও এটা মিড ব্রেন। আমি তোমাকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা আঁকায়ও না। ধরো এটা মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক। এটা ধরো পশ্চাতের পন্স, মেডুলা, এপাশে সেরেবেলাম, এরকম আছে না? এটা কি সেরেবেলাম, এটা কি পন্স, এটা কি মেডুলা। ইনফরমেশনগুলো যায় কোথায়? মেডুলাতে। ইনফরমেশনগুলো যায় কোথায়? মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা। আমি বলে রাখলাম, এটা লেখার দরকার নাই। ইনফরমেশনটা যাবে হচ্ছে মেডুলা অবলঙ্গটাতে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে তোমরা এতটুকু শিখছো যে এগুলো হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং।
তাহলে যে ফ্রি নার্ভ এন্ডিংগুলো আছে কার উপরে আছে? সাইনাসের প্রাচীরে। সাইনাসের কোন সাইনাসের প্রাচীরে? অ্যাওর্টিক সাইনাসের প্রাচীরে, আর এটা ক্যারোটিড সাইনাসের প্রাচীরে। অ্যাওর্টিক সাইনাসের প্রাচীরে যে নার্ভ এন্ডিং তারা মিলে কি নার্ভ তৈরি করে? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। আর যারা ক্যারোটিড সাইনাসের প্রাচীরে অ্যাওর্টিক সাইনাসের প্রাচীরে সেটা তৈরি করে ভেগাস, আর যেটা ক্যারোটিড সাইনাসের প্রাচীরে সেটা তৈরি করে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। পরিষ্কার সবাই? কি হয় দেখো, নর্মালি আমাদের ব্লাড প্রেশার যদি কখনো বেড়ে যায়, তোমরা জানো কি না যে ব্লাড প্রেশার বিপি যদি কখনো বেড়ে যায়, রক্তের চাপ বেড়ে গেল মনে করো, তার মানে কি এখানে ধরো ব্লাড আছে, তাকাও এখানে ধরো ব্লাড যাচ্ছে, এই রক্ত বের হওয়ার সময় রক্ত একটা প্রাচীরে কি করে? চাপ দেয় না? এটাকেই তোমরা কি বলতেছি? রক্তচাপ। রক্তের যে চাপ তাকে কি বলে? রক্তচাপ। তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ ব্লাড প্রেশার, ব্লাড যে প্রেশার দেয় সেটাই কি? ব্লাড প্রেশার। কোথায় প্রেশার দিচ্ছে? ধমনী গাত্রে, একটু ধমনীর গায়ে, অন্তর্গাত্রে যে চাপটা মারতেছে এইটাই হচ্ছে কি? ব্লাড প্রেশার, চাপ। হ্যালো, তাহলে এখন ব্লাড প্রেশার যদি কখনো বেড়ে যায় তাহলে বলো তো এই চাপটা কি বেশি কিনা? তাহলে ব্লাড প্রেশার বেশি, ব্লাড প্রেশার বেশি। আর ব্লাড প্রেশার বেশি হলে তাহলে বোঝো যারা এটা ফিল করতেছে, কারা ফিল করতেছে? নার্ভ এন্ডিং, এরা চাপটা ফিল করতেছে। তাহলে বলো তো যদি চাপ বেড়ে যায় তাহলে এরা কি আগে যদি ধরো 10টা করে ইম্পালস পাঠায়, তাহলে এখন কয়টা করে ইম্পালস পাঠাবে? বুঝতে পেরেছো? এখন তাহলে বেশি ইম্পালস পাঠাবে না? মিনিমাম যেটুক চাপ সবসময় পাওয়ার দরকার সেটা যদি পায় তাহলে সেই রকম ইম্পালস পাঠাবে। ধরো 10টা, এখন ধরো বেশি চাপ লাগতেছে, তাহলে এখন কয়টা ইম্পালস পাঠাবে? আরও বেশি, ধরো 15টা করে ইম্পালস পাঠাচ্ছে। তাহলে ব্রেন তখন কি বুঝবে? ব্রেন তো সবসময় 10টা করে ইম্পালস পায় অভ্যাস, কিন্তু এখন কয়টা করে ইম্পালস পাচ্ছে? ইম্পালস বেশি পাচ্ছে না কম পাচ্ছে? তার মানে ব্রেন কি বুঝবে? ব্লাড প্রেশার কি হয়ে গেছে। তাহলে ব্রেনের এখন এটা সমাধান করতে হবে কি হবে না? তখন ব্রেন তাহলে ইম্পালস যেহেতু বেশি, আবার লাল কালি, ইম্পালস যেহেতু ব্লাড প্রেশার বেড়ে গেছে মানে ইম্পালস বেড়ে গেল, ইম্পালস বেড়ে গেল মানে তখন ব্রেনের কাজ করতে হবে। ব্রেন বুঝছে যে ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে, তখন ব্রেন কি করবে? প্যারাসিম্প্যাথেটিক। কাকে কাজ করাবে? প্যারাসিম্প্যাথেটিক। কাকে কাজ করাবে বলো তো? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এটাকে অ্যাক্টিভ করে দিবে। তোমরা সবাই জানো যে ব্লাডের কি বলে তোমার নার্ভাস সিস্টেমে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আছে না? অটোনমিক নার্ভাস সিস্টেম তোমরা পড়ছো ছোটবেলায়, ছোট্ট করে ছিল একটা কোনার দিকে। হ্যাঁ, যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক আছে, প্যারাসিম্প্যাথেটিক আছে। তো প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সকল আরামের উৎস, মনে রাখবা। আর সিম্প্যাথেটিক হলো সকল যন্ত্রণার উৎস, দুই একটা জায়গা বাদ দিলে। তো সিম্প্যাথেটিক মানে সব কিছু তোমার কি করবে? ঝামেলা করবে, বাড়াবে। আর প্যারাসিম্প্যাথেটিক মানে কমাবে, মোটামুটি ব্যতিক্রম আছে কিছু। তাহলে ব্লাড প্রেশার এখন কি হবে বলো? ব্লাড প্রেশার এখন তাহলে কি হবে বলো? ব্লাড প্রেশার এখন কমে যাবে। বুঝতে পেরেছ? আবার একই কথা প্রযোজ্য, ধরো যদি কখনো এরকম হয় যে ব্লাড প্রেশার কমে গেছে, মনে করো সে ব্লাড প্রেশার কম, মানে আগে ধরো যে চাপটা লাগতো, এখন যারা বসে আছে কিরে চাপ লাগছে না কেন, ও চিন্তা করতেছে যে চাপ লাগতেছে না কেন, তার মানে রক্ত কম। সে তখন ব্রেনকে কি ইম্পালস কম পাঠাবে না বলো তো? ব্রেনকে ইম্পালস কি পাঠাবে? কম পাঠাবে কি না? তাহলে ব্রেনকে ইম্পালস কম পাঠাবে ব্রেনকে, তাহলে ব্রেন তখন বুঝবে যে এই লোকের কি হয়েছে, কমে গেছে ব্লাড প্রেশার। তাহলে এটাকে কি করতে হবে? ব্লাড প্রেশার তাহলে বাড়ানোর জন্য কাকে অ্যাক্টিভ করে দিবে ব্রেন তখন? সিম্প্যাথেটিক সিস্টেমকে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে তখন অ্যাক্টিভেট করে দিবে। তাহলে সিম্প্যাথেটিক যদি অ্যাক্টিভ হয়ে যায় বুঝো, তাহলে তখন তোমার ব্লাড প্রেশার কি হবে? বেড়ে যাবে। তাহলে তুমি এতটুকু বুঝতেছো যে এই নার্ভ এন্ডিংগুলোর কাজ কি? কি বুঝতেছো? নার্ভ এন্ডিংগুলোর কি কাজ? খালি ফিল করা, বেশি পাচ্ছে না কম পাচ্ছে। ধরো তোমার ব্লাড প্রেশার নর্মাল, সে এই তাকাও, ধরো তোমার ব্লাড প্রেশার যেরকম থাকার দরকার সেরকম আছে, তাহলে বলো তো নার্ভ এন্ডিংগুলো যে চাপ পাচ্ছে এটা কি নর্মাল নাকি বেশি না কম? নর্মাল। তাহলে নর্মাল হলে সে ব্রেনকে যে ইম্পালস পাঠাবে সেটাও কি নর্মাল। ধরো সে 10টা করে ইম্পালস পাঠাচ্ছে, তার মানে ইম্পালসটাও কি নর্মাল।
তাহলে সে কাকে অ্যাক্টিভ করবে, সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? কাউকে অ্যাক্টিভ করবে না। তার মানে কি বিপি কি আছে? বিপি নর্মাল আছে। বুঝতে পেরেছো? তাহলে বিপি নর্মাল থাকলে তো আর কিছু করার দরকার নাই। কেউ মানে বিপি নর্মাল থাকলে তো কিছু করা লাগবে না। যখন কেউ স্বাভাবিক থাকে তাকে কি কিছু করতে হয়? কিছু করতে হয় না। তাহলে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে নর্মালি ধরে নাও 10টা করে ইম্পালস যদি নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, তাহলে ব্রেন সারা জীবন 10টা করে ইম্পালস পেয়ে এসছে। সুতরাং তোমার ব্রেন বুঝতেছে যে এই লোকের ব্লাড এই পরিমাণে থাকলে আমি এই পরিমাণ চাপ পাই বা এতটা করে ইম্পালস পাই। সো ব্রেন এটাকে পজিটিভলি নিবে যে ওকে ফাইন, এভরিথিং ওকে। কিন্তু যখনই এর থেকে বেশি ইম্পালস পাচ্ছে ব্রেন, তার মানে কি ওকে ইম্পালসটা কে পাঠাচ্ছে? নার্ভ। নার্ভ কিভাবে ফিল করতেছে? নার্ভ এন্ডিংগুলা প্রাচীরে বসে আছে, এরা যখন প্রাচীরে ধাক্কা দিচ্ছে রক্ত, সেই চাপটা তারা ফিল করতেছে। তাহলে আমরা যদি বলি যে আসলে ব্যারো রিসেপ্টর, এদের নাম হচ্ছে ব্যারো রিসেপ্টর। এই যে নার্ভ এন্ডিংগুলা, এগুলোই হচ্ছে ব্যারো রিসেপ্টর। আমাদের আজকের টপিক অ্যাকচুয়ালি ব্যারো রিসেপ্টর। আজকের টপিক কি? ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে কি? ব্যারো মানে কি? চাপ। ব্যারো বানানটা মনে হয় ভুল হলো, একটা আর কমায় দাও। যাক, বানান নিয়ে তোমরা আমার সাথে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, এটা তোমরা নিজেদের মতো চেষ্টা করবে। ব্যারো মানে কি? চাপ। রিসেপ্টর মানে কি? গ্রহিতা, যে রিসিভ করে। তাহলে ব্যারো রিসেপ্টর মানে কি? চাপ গ্রহিতা। বাংলা ভাষায় চাপ গ্রহণটা কে করে? স্নায়ু নাকি স্নায়ুর প্রান্তদেশ? কোন স্নায়ুর প্রান্তদেশ? সংবেদী স্নায়ু নাকি মোটর নার্ভ? মানে তোমরা তো তিন ধরনের স্নায়ু পড়ছো। যে কিছু স্নায়ু আছে যারা খালি অনুভূতি নিয়ে ব্রেনে যায়। ধরো চোখের স্নায়ু, অনুভূতি নিয়ে ব্রেনে যাচ্ছে। নাকের স্নায়ু, অনুভূতি নিয়ে ব্রেনে যাচ্ছে, তুমি গন্ধ পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ। কানের স্নায়ু, শুনতে পাচ্ছ। তাহলে এরা কি অনুভূতি নিয়ে যাচ্ছে, অনুভূতি বহন করছে, সেন্স বহন করছে। তাহলে নাম কি? সেন্সারি। নাম কি? সংবেদী, মানে সংবাদ নিয়ে যাচ্ছে, তাই নাম কি? সংবেদী। আর যারা আদেশ নিয়ে আসে, ধরো এখানে আদেশ নিয়ে আসলো গ্ল্যান্ডে, তাহলে গ্ল্যান্ড থেকে রস বের হবে। আদেশ নিয়ে আসলো মাসলে, তাহলে মাসল ভাঁজ হবে। তাহলে তাদেরকে কি বলে? মোটর। তাদেরকে কি বলে? আর কিছু আছে যারা হচ্ছে মিক্সড, অর্থাৎ দুইটা থাকে, দুইটা ফাইবারই থাকে, সেন্সরি ফাইবারও থাকে, মোটর ফাইবারও থাকে। তার মানে কি? তারা মিক্সড, হোয়াট এভার। তাহলে এরা কি মানে সংবেদী নাকি আদেশবাহী? সংবেদী, মানে আজ্ঞাবাহী না। আজ্ঞা মানে আদেশ, আজ্ঞাবাহী না। এরা কি সেন্সরি? তাহলে আমরা যে নার্ভ এন্ডিং এর কথা বলতেছি, এই নার্ভ এন্ডিং গুলো কার? সংবেদী স্নায়ুর। কার? সংবেদী স্নায়ুর প্রান্তদেশ। সংবেদী স্নায়ুর এগুলা কোথায় আছে? রক্তবাহিকার প্রাচীরে। রক্তবাহিকার প্রাচীরে আছে। তাহলে এই যে শব্দটা তাহলে কি দাঁড়াইলো? যে রক্তবাহিকার প্রাচীরে। এই শীটটা খোলো, 11 নম্বর পৃষ্ঠা। তাহলে তোমাকে যদি কেউ বলে যে হোয়াট ইজ ব্যারো রিসেপ্টর, এই থাম, হোয়াট ইজ ব্যারো রিসেপ্টর, তাহলে তুমি কি এটা বলতে পারবা না যে ব্যারো মানে কি? তাহলে তুমি এটা বলতে পারবা যে রক্তবাহিকার প্রাচীরে থাকে না মোটামুটি ভাবে। তাহলে এরা রক্তবাহিকার যে প্রাচীর হোক, সেটা সাইনাস মাইনাস যাই হোক, তাহলে রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত, তাই না? প্রথম কথা, এরা কোথায় অবস্থিত? এরা আসলে কি? এরা বিশেষ সংবেদী স্নায়ুর কি? সংবেদী স্নায়ুর কি? নার্ভ এন্ডিং। সংবেদী স্নায়ুর প্রান্তদেশ। যারা কি করে বলো? এদের কামটা কি? যারা ব্লাড প্রেশার পরিবর্তনে, বিপি পরিবর্তনে কি করবে? বিপি পরিবর্তনে সাড়া দিবে, রেসপন্স করবে। বিপি পরিবর্তনে কি করবে? রেসপন্স করবে। এবং দেহে রক্তচাপের ভারসাম্য কি করবে? সাড়া দেয় এবং রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই এরা যদি ইম্পালস না পাঠাইতো, তাহলে নার্ভ যদি ব্রেনকে না জানাইতো, তাহলে ব্রেন অ্যাকশন নিতে পারতো? সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথিক কাউকে অ্যাক্টিভ করতে পারতো? ব্রেন তো জানতোই না। সুতরাং আলটিমেটলি রক্তচাপ ঠিক করার জন্য ব্রেন যখন জানতেছে, তখন ব্রেন এসে বেড়ে গেলে কমাই দিচ্ছে, কমাই গেলে বাড়ায় দিচ্ছে। তাহলে ব্রেন ঠিক করে দিচ্ছে, তাহলে একটা ব্যালেন্স তৈরি করতেছে, ভারসাম্য। তাহলে এই যে দেহে যে রক্তচাপের ভারসাম্য, এটা হলো কেন? কারণ যখন বিপি পরিবর্তন হয়েছে, তখন তোমার ব্যারো রিসেপ্টরগুলো কি করছে? রেসপন্স করছে। তাহলে বিপি পরিবর্তনে এরা সাড়া দিচ্ছে, দিয়ে রক্তচাপের ভারসাম্য রক্ষা করতেছে। বিপি পরিবর্তনে এরা কি করতেছে?
রেসপন্স করতেছে, বিপি পরিবর্তনের রেসপন্স করতেছে, বিপি পরিবর্তনের রেসপন্স করতেছে এবং রক্তচাপের কি করতেছে, ভারসাম্য রক্ষা করছে। এরা কারা? নার্ভ এন্ডিং। এরা কারা? নার্ভ এন্ডিং। কোন নার্ভের? সংবেদী স্নায়ুগুলার নার্ভ এন্ডিং। সংবেদী স্নায়ুর প্রান্তদেশ কোথায় থাকে? রক্তনালিকার প্রাচীরে। বুঝতে পেরেছো? তাহলে সংজ্ঞাটা যদি কিছু নাও পারো, তুমি মনে মনে ছবিটা কল্পনা করবা, করে তুমি বাংলা ভাষা নিজের মতো করে লিখবা, যে এগুলো আসলে বলবা যে রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত কিছু নার্ভ এন্ডিং, যারা রক্তচাপের অনুভূতি গ্রহণ করে এবং নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠায়, ব্রেন সেই অনুযায়ী তখন কি করে? রেসপন্স করে আমাদের কি করে? রক্তর মানে আমাদের রক্তনালীতে রক্তের চাপটা কি করে? ভারসাম্যটা রক্ষা করে। বুঝতে পেরেছো? তাহলে আশা করি পরিষ্কার। তাহলে আমরা এখন দুই ধরনের ব্যারোরিসেপ্টর নিয়ে কথা বলবো। আমরা এখন দুই ধরনের ব্যারোরিসেপ্টর নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কি বলতো? একটা হলো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, একটা হলো উচ্চচাপ হাই প্রেশার উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, আর একটা হলো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। পরীক্ষায় আসবে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আর একটা নাম কি? এটার একটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। কি বলে এটাকে? আয়তন রিসেপ্টর বলে। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বা আরেকটা হচ্ছে নিম্নচাপ বায়োরিসেপ্টর। তাহলে ব্যারোরিসেপ্টর, তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের উদাহরণ কোনগুলা বলো? যেসব ব্যারোরিসেপ্টর কোথায় থাকে? অ্যাওরটিক সাইনাসে, এটা তো বুঝলা। আরেকটা কোথায় থাকে? ক্যারোটিড সাইনাসে। এই অ্যাওরটিক সাইনাস আর ক্যারোটিড সাইনাস কি ব্যারোরিসেপ্টর, না এদের প্রাচীরে যে নার্ভ এন্ডিং আছে তারা ব্যারোরিসেপ্টর? হ্যাঁ, তাহলে এই অ্যাওরটিক সাইনাসকে আবার ব্যারোরিসেপ্টর বলবো না, এদের প্রাচীরে থাকা স্নায়ু, এদের প্রাচীরে থাকা ব্যারোরিসেপ্টর যেগুলো। বুঝতে পেরেছো? তাহলে অ্যাওরটিক সাইনাস এবং ক্যারোটিড সাইনাসের প্রাচীরে যে ব্যারোরিসেপ্টরগুলো থাকে এগুলো হচ্ছে উচ্চচাপ। তাহলে এতক্ষণ আমি যে ব্যারোরিসেপ্টরগুলো দেখাইছি ছবি আঁকা, এগুলো আসলে কি ব্যারোরিসেপ্টর? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। পরিষ্কার? রক্ত বের হওয়ার সময় ও দেখে নেয় যে রক্ত যে চাপ দিচ্ছে সেটা ঠিক আছে কিনা। বুঝতে পেরেছো? অ্যাওরটিক সাইনাস এই গলার তো এখানে আছে ক্যারোটিড সাইনাস, ওই সময় ও বুঝে নেয়, চাপ কমতে সাথে সাথে ব্রেনকে জানায় দেয় যে রক্ত বের হলো যেটা পরিমাণ খুব কম বা পরিমাণ খুব বেশি, আপনি বড় ভাই কিছু একটা করেন। এই বড় ভাই মেডুলা অবলঙ্গাটা বড় ভাই তখন ব্যবস্থা করবে, হয় সিম্প্যাথেটিক অথবা প্যারাসিম্প্যাথেটিককে অ্যাক্টিভ করে দিয়ে সে হয় কমায় দেবে নাহলে বাড়ায় দেবে। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ হলে কমে যাবে আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভ হলে। বুঝতে পেরেছো? আর যদি নর্মাল হয় তো নর্মাল বের হওয়ার সময় ভাই ঠিক আছে স্যার, ওকে বলবো ঠিক আছে ঠিক আছে, ওষুধ তুমি ওষুধ। পরিষ্কার নাকি ঝামেলা আছে? তার ছেলে মেয়ে এটা বোঝাটাই একটা ব্যাপার, যেগুলো হচ্ছে নার্ভ এন্ডিং। এটা হচ্ছে কি ফ্রি নার্ভ এন্ডিং। এরা রক্তবাহিকার প্রাচীরে থাকে। কোন জায়গায় থাকে দেখাইছি, অ্যাওরটিক সাইনাসে, ক্যারোটিড সাইনাসে। তাহলে অ্যাওরটিক সাইনাস এবং ক্যারোটিড সাইনাসের প্রাচীরে যেগুলো থাকে এরা হচ্ছে কি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। পরিষ্কার? শেষ। এবার নিম্নচাপ বায়োরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর। আয়তন রিসেপ্টরগুলো কোথায় থাকে সেটা আগে জানতে হবে। আয়তন রিসেপ্টর থাকে তোমাদের বইয়ে বলছে যে আয়তন রিসেপ্টরগুলো থাকে কোথায়, বলছে ডান অলিন্দ। কোথায় থাকে বলতেছে? ডান অলিন্দ। ডান অলিন্দ, ডান অলিন্দে থাকে। আর কোথায় থাকে বলছে ডান নিলয়। তোমরা কি একটা বুঝছো যে দিক দিয়ে রক্ত ঢুকবে? এই ডান অলিন্দ আর ডান নিলয়ে রক্ত এসে কি ঢোকে। তাহলে ডান অলিন্দের প্রাচীরে যেগুলো নার্ভ এন্ডিং আছে, ডান নিলয়ের প্রাচীরে যেগুলো নার্ভ এন্ডিং আছে, তাহলে সবসময় যে ব্যারোরিসেপ্টর মানে রক্তবাহিকার প্রাচীরে থাকবে ব্যাপারটা তা না। নিলয়ের প্রাচীরেও থাকতে পারে, অলিন্দের প্রাচীরেও থাকতে পারে। তাহলে আমাদের ওই কথাটা কি বলা ঠিক হলো যে রক্তবাহিকার প্রাচীরে অবস্থিত? তাহলে আমরা ওগুলো ভেজালে যাব না, আমরা বলবো যে এগুলো হচ্ছে কি ফ্রি নার্ভ এন্ডিং। এরা হচ্ছে কি ফ্রি নার্ভ এন্ডিং, যারা ব্লাড প্রেশার গ্রহণ করে, ব্লাডের প্রেশার গ্রহণ করে এবং সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে, সেই অনুযায়ী কি করে। দ্যাটস ইট। কোথায় আছে থাকগা, রক্তবাহিকার অংশটুকু লেখার দরকার নাই, টেকনিক্যালি ভুল হয়। আমরা যে সংজ্ঞাটা দিচ্ছি আসলে ওটা উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের সংজ্ঞা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের প্রাচীরে থাকে। আর কোথায় থাকে? বই বলতেছে যে মহাশিরাগুলোতে থাকে। এগুলাতে কি ঢোকে? মহাশিরা ঢোকে না? এই ডান অলিন্দে কি ঢোকে? উপর থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিচ থেকে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে যে ঢোকার মুখে ওই ওদের প্রাচীরগুলোতেও যেখানে সে ঢুকতেছে ওই জায়গায় প্রাচীরে কি থাকে? নার্ভ এন্ডিং থাকে। আর কোথায় থাকে বলতেছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা কোন দিক দিয়ে ঢুকতেছে বলো? হ্যাঁ ওরে গাধা, এই যে এই যে 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 এখানে এসে ঢোকে না? এদিক দিয়ে দুইটা নল আর এদিক দিয়ে কয়টা নল? পিছন দিক দিয়ে
এখানে দুটা নল, এখানে দুটা নল ঢুকতেছে না? তো যে জায়গায় ঢুকবে এই জায়গাতেও কিছু কি আছে, নার্ভ এন্ডিং আছে, এই জায়গাতেও কিছু কি আছে, নার্ভ এন্ডিং আছে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করছো, রক্ত যেখানে ঢুকতেছে সেই জায়গায় নার্ভ এন্ডিং আছে। ঢোকার সময় রক্তের পরিমাণটা ঠিক আছে কিনা, ভলিউম ঠিক আছে কিনা, ওটা ফিল করে ব্রেনকে জানায় যে হ্যাঁ ঠিক মতো রক্ত আসছে। ভলিউমটা ফিল করে, ও কি ফিল করে, ভলিউম। তাহলে কোনো কারণে যদি ভলিউম কমে যায় কি হবে? তাহলে বোঝো ডানোলিন্দ ডান নিলয় এবং ডানোলিন্দ ঢুকতেছে কে, সুপেরা ভেনা কাবা, ইনফ্রা ভেনা কাবা। তাহলে এইসব জায়গার প্রাচীরে থাকবে এক, আর এদিক থেকে বাম পালমোনারি শিরাতে, বাম অলিন্দে যেগুলো পালমোনারি শিরা ঢুকতেছে 4টা, এই পালমোনারি শিরার 4টার মুখেও কি থাকবে, নার্ভ এন্ডিং থাকবে। বুঝতে পারছো? তাহলে যদি কখনো ভলিউম তোমার কমে যায় কি হবে বলো? ধরো আমার যে নার্ভ এন্ডিংগুলো আছে, এই নার্ভ এন্ডিংগুলো দেখলো যে আমার ভলিউম কমে গেছে, রক্তের ভলিউম কম, তখন সে কি করবে? ভলিউম কম মানে চাপ কি কম লাগবে না? হ্যাঁ, পরিমাণ কম, তাহলে চাপ কি কম লাগবে না? তাহলে এবার সে ব্রেনকে ইম্পালস পাঠাবে কি, জোরে না ধীরে? তাহলে ইম্পালস কমে যাবে না? ব্রেনে তখন ইম্পালস কি হবে, কমে যাবে। তখন ব্রেন কি করে, তখন ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাস তখন কি হয়ে যাবে বলো? হাইপোথ্যালামাস তখন অ্যাক্টিভ হয়ে যাবে। হাইপোথ্যালামাস তখন অ্যাক্টিভ হয়ে যাবে। বানানটা মনে হয় ভুল লিখলাম, হাইপোথ্যালামাস, যাই হোক একটা এল হবে, আমি দুটা এল দিছি, অসুবিধা নাই, মেনে নাও। তাহলে হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে যাবে। এখন হাইপোথ্যালামাস যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে দুইটা ঘটনা ঘটে। কি ঘটনা? বলছে যে হাইপোথ্যালামাস তখন একটা হরমোন ক্ষরণ করে। কি হরমোন বলো? এডিএইচ। কি হরমোন ক্ষরণ করে? এটা খুবই ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস যে হরমোনটা ক্ষরণ করে তার নাম হচ্ছে এডিএইচ। এটা আরেকটা নাম আছে, বলতে পারবা? না দেখে তুমি জানতা কি না, জানো না। এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে, আমি তোমাকে বলে দিই, এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। নাম কি? ভ্যাসোপ্রেস মানে কি? ভেসেলের উপরে চাপ দিবা। তাহলে ভ্যাসোপ্রেসিন মানে কি? নাম শুনে বুঝতে পারতেছো? ভ্যাসোপ্রেসিন মানে ভেসেলে চাপ দেয়। তা ভেসেলে চাপ দিলে যদি কেউ মনে করো চাপ দেয় তাহলে ব্লাড প্রেশার কি হবে? বাড়বে। বুঝতে পারছো এডিএস কিভাবে ব্লাড প্রেশার বাড়ায়? এডিএস কিভাবে ব্লাড প্রেশার বাড়ায় বুঝতেছো? ভেসেলকে চাপ দিয়ে, ভেসোকনস্ট্রিকশন, রক্তনালী সংকুচিত করে ব্লাড প্রেশার বাড়ায় দেয়। তাহলে হলো সলভ হলো প্রবলেম। আর আরেকটা কাজ করে সে, তোমরা চিনবা, তোমরা ওই যে দেখছো না, কি বলে তোমার নেফ্রন মনে আছে? নেফ্রনে কি হয়, যে এরকম একটা কাপ মতো থাকে না, বোম্যান্স ক্যাপসুল, ওইখান থেকে কি বের হয়? এরকম কাছের পেছানো নালিকা, এরপরে কি লুপ অফ হেনলি, এরপরে কি দূরের পেছানো নালিকা, এরপরে কি কালেক্টিং ডাক্ট। তো কোনো কিছু যদি এই কাছের পেছানো নল, লুপ অফ হেনলি, দূরের পেছানো নালিকা, কালেক্টিং ডাক্ট, এগুলোতে যদি বের হয়ে যায় তাহলে পেশাব হয়ে যাবে না? কি হয়ে যাবে? পেশাব। আচ্ছা, তোমার রক্তের পরিমাণ কম, তার মানে কি রক্তে পানি কম না বেশি? রক্তে পানি কম। তাহলে এখন মুতে পেশাব বের করে দেওয়ার মতো বিলাসিতা করার সময় তোমার আছে? বলো, এখন তোমার শরীরের টার্গেট কি? বিলাসিতা করা। তুমি খাইতে পারতেছো না, এই সময় তুমি যদি বিলাসিতা করতে চাও হবে? তুমি তাহলে টিকে থাকতে পারবা? মরে যাবা না? এই জন্য শরীর তখন কি চাইবে? পানিটাকে ধরে রাখতে চাইবে। কি করতে চাইবে? তাহলে বুঝো, আমার যে ব্যারো রিসেপ্টরগুলো ছিল, আয়তন রিসেপ্টর, তারা ব্রেনকে জানিয়ে দিয়েছে যে ব্রেন, তোমার শরীরে রক্ত কম, তাহলে তুমি ব্যবস্থা নাও। ব্রেন তখন হাইপোথ্যালামাস তো তখন অ্যাক্টিভ হয়ে গেছে, হাইপোথ্যালামাস তো এডিএসকে পাঠিয়ে দিছে যে যাও তুমি ব্যবস্থা নাও। তখন সে কি ব্যবস্থা নিবে? তখন সে ব্যবস্থা যেটা নিবে, এই যে দূরের পেঁচানো নালিকা আছে না, আর কি আছে, কালেক্টিং ডাক্ট আছে না, তো এগুলার সাথে তো কি থাকে? এগুলার সাথে রক্তনালী থাকে কি না? এগুলার সাথে কি থাকে? রক্তনালী থাকে। কিন্তু সমস্যাটা কি জানো? আমার পানি তো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, পানিকে না আটকালে আমার কি করতে হবে? পানিকে রিকোয়েস্ট করতে হবে যে পানি প্লিজ যায় না, আমার শরীরে এমনি পানি নাই, তুমি আর বের হয়ে আমাকে বিপদে ফেলাও না, অতএব তুমি আসো, আমার কাছে আসো। একে টানে রক্তের মধ্যে ঢুকাই দিতে হবে। কোথায় ঢুকাই দিতে হবে? পানিটাকে টানে রিকোয়েস্ট করে রক্তে নেবে। এই যে এখন সমস্যাটা কোন জায়গায়, যে এর প্রাচীরটা পুরাপুরি অভেদ্য পানির প্রতি, পানি এই প্রাচীর ভেদ করে রক্তে আসতে পারে না। তাহলে এখানে কি করতে হবে? ফুটা করতে হবে, ফুটা করে পানিগুলো বের করে নিতে হবে, ফুটা করতে হবে। এই ফুটাটাই করে কে? এডিএইচ। ফুটাটাই করে কে? তার মানে এডিএইচ কি করে? পারমিয়াবিলিটি বাড়ায়। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। পারমিশন মানে কি? অনুমোদন। তাহলে এই যে পারমিয়াবিলিটি, ভেদ্যতা বাড়ায় দেয়। তার মানে সোজা বাংলা কথা, এই দূরবর্তী পেছানো নালিকা এবং হচ্ছে কি শেষ প্রান্ত এবং হচ্ছে কি এটা কি কালেক্টিং ডাক্ট,
এই কালেক্টিং ডাক্টকে কি করে? ভেদ্য করে। কালেক্টিং ডাক্টে এডিএইচ কি করে? ভেদ্য করে। বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? হ্যাঁ হ্যাঁ, লা 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 লা। ফাইন, এডিএইচ এই কাম করে, ঠিক আছে। তাহলে পানি এবং আয়ন এগুলা হচ্ছে তখন কি হয়? রক্তে যায়। তাহলে রক্তে তখন পানির পরিমাণ কি হয়? বাড়ে। তাহলে আলটিমেটলি তখন ব্লাড প্রেশার কি হয়? ব্লাড প্রেশার তখন বেড়ে যায়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে এডিএইচ কি করে? এই লেট পার্ট আর হচ্ছে এই কালেক্টিং ডাক্ট, এই দুই জায়গায় ফুটা করে সেখান থেকে পানি বের করে রক্তে দেয়। সুতরাং রক্তে পানি বাড়ে, সুতরাং ব্লাড প্রেশার বাড়ে। এই আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে কাজ করে কে? আয়তন রিসেপ্টর। কে কাজ করে বলো না? আয়তন রিসেপ্টর। তোমরা কি জানো যে আমাদের হার্ট যখন সিস্টল হয়, সিস্টলের সময় ব্লাড প্রেশার কত থাকে? এগুলো এক এক বছর এক এক রকম করে। সিস্টোলিক ব্লাড প্রেশার বলি আমরা। সিস্টোলিক ব্লাড প্রেশার তোমাদের বর্তমান বইয়ে দেওয়া আছে 100 থেকে 140 না, 40 দিলে স্যারের অ্যালার্জি, 1 কমায় দিবা 139 মিলিমিটার অফ মার্কারি, পারদ স্তম্ভ চাপের সমান। 100 থেকে 139, কি সূক্ষ্ম ব্যাপার স্যাপার, বুঝলা? আমরা গড়ে কি বলি? 120, এভারেজে কি বলি? 120 বলি। উপরেরটা সিস্টলের সময়, যখন হার্ট সংকুচিত হচ্ছে তখন রক্ত যে চাপটা দিবে, রক্ত বেশি না কম? যখন হার্ট সব রক্ত বের করে দিচ্ছে, তাহলে রক্তটা যায় কি চাপ দিবে, বেশি না কম? বেশি, 120। আর এটা হচ্ছে ডায়াস্টল। ডায়াস্টল মানে কি? রক্ত থেকে সব ঘুরে আসতেছে কোথায়? হার্ট বড় হচ্ছে, রক্ত সব হার্টে ঘুরে আসতেছে, তাহলে রক্তনালীতে রক্ত কম না বেশি? কম। তাহলে তখন রক্তের চাপও কম। তোমাদের বই বলছে এটার প্রেশার হলো 60 থেকে 90 বলেনি, বলছে 89। কি মাপ! এটা আজমল স্যারের প্রেশার। তো অ্যাভারেজে কত? বলছে অ্যাভারেজে 80। তো আমরা বাঙালি যেটা বুঝি 120/80 নর্মাল, 120/80 নর্মাল, তাই তো? এই দুটোর আবার পার্থক্য আছে। সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই দুটাকে একসাথে বলা হয় কি? পালস প্রেশার। কি বলা হয়? পালস প্রেশার। তাহলে বলো আমাদের, তাহলে নর্মাল মানুষের পালস প্রেশার কত হবে? 120 মাইনাস 80 ইকুয়াল টু 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে তুমি কয়টা প্রেশার পাইলা? 40, 80, 120। তাহলে তুমি এখন অনুপাত বলো। সিস্টোলিক ব্লাড প্রেশার ইস টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইস টু পালস প্রেশার কত হলো? 120 ইস টু 80 ইস টু 40। 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হলো? 3:2:1। তাহলে এটা অনেক সময় ভার্সিটির এমসিকিউ আসে, সিস্টোলিক ডায়াস্টোলিক এবং এর অনুপাত, পালস প্রেশারের অনুপাত। আরেকটা আসে মিন প্রেশার। তো মিন প্রেশার তোমাদের বইয়ে নাই, তোমাদের পড়ার দরকার নেই। এটা অ্যারাউন্ড 96 মিলিমিটার অফ মার্কারি। এটা বড় ক্লাসের ডাক্তারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোন যন্ত্র দিয়ে মাপা হয় জানো তো? স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার সবাই জানো। ওই যে কাপ টাফ থাকে, এটাকে বলে কাফ। আর ওই যেটা যে যন্ত্র দিয়ে দেখে ওটার নাম কি? স্টেথোস্কোপ। একটু দেখে নিও এগুলো কে আবিষ্কার করেছে, বই একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? হয়েছে? তাহলে ব্যারো রিসেপ্টর থেকে এমসিকিউ এর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে ব্যারো রিসেপ্টরের এমসিকিউ কি? কোনটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর আর কোনটা? এখানে একটু পরে যাও, এখানে কমপ্লিট করে দাও। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোনটা বলো? অ্যাওর্টিক সাইনাস আর ক্যারোটিড সাইনাস, যেটা শেষ। আর যখন খাতায় লিখবা, খাতায় লেখার জন্য তোমাকে মনে রাখতে হবে যে অ্যাওর্টিক সাইনাস থেকে যায় ভেগাস নার্ভ দিয়ে, আর ক্যারোটিড সাইনাস থেকে যায় গ্লসোফেরেঞ্জিয়াম। শেষ। এই আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর থাকবে কোন জায়গায়? মনে রাখা সোজা আছে, যে জায়গাগুলোতে ঢুকবে। তাহলে এই সুপুরে ভেনা কাভা, ইনফ্লুয়ে ভেনা কাভা এসে ঢুকবে কোথায়? ডানালিন্দু, ডানালিন্দু থেকে ডান নিলয় এটা। আর এই যে পালমোনারি শিরা, বড় বড় যে মহাশিরাগুলো আছে, তাহলে পালমোনারি শিরা, এদিকে মহাশিরা আর এদিকে ডানালিন্দু, ডান নিলয়, এগুলা দিয়ে রক্ত ঢুকতেছে। সো এগুলার প্রাচীরে কি থাকে? আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। পরিষ্কার? এটাই এমসিকিউ। আর কি? সিস্টোলিক ব্লাড প্রেশার কত, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত, পালস প্রেশার কত, এটার অনুপাত কত, শেষ। আর কিছু না পড়লেও হবে। আর এখান থেকে ছোট্ট করে এমসিকিউ যেটা শিখলা সেটা হচ্ছে যে এডিএইচ। এই থাম, এডিএইচ কি করে? এডিএইচ কিন্তু তোমার দূরবর্তী পেঁচানো নালিকা, যেটা তার শেষ অংশ,
এবং কালেক্টিং ডাক, এই দুই জায়গায় ফুটা করে, মাথায় রাখতে হবে। ফুটা করে পানি বের করে নিয়ে রক্তে দেয়। সো সে কী করে? অসমো রেগুলেশন করে। কি করে? অসমো, রক্তে পানি ঠিক রাখায় তো অসমো রেগুলেশন। রক্তে পানি ঠিক রাখায় কি? অসমো রেগুলেশন। সুতরাং সে আলটিমেটলি রক্তে পানি বাড়াচ্ছে, আর এদিকে পেশাব কমে যাচ্ছে। তাহলে যদি পেশাব কমায়, কম মতে রক্তে পানি বাড়ানোকে কি বলে? অসমো রেগুলেশন। আবার তুমি এক জাগ পানি খাইছো, তখন কি করবা? এডিএস পাঠাবা? এক জাগ পানি খাইছো মানে কি? রক্তে পানি খুব বেশি। এখন এই রক্তের পানিটা ছাইকা চলে যাচ্ছে নল দিয়ে, চলে যাক, পেশাব হয়ে বের হয়ে যাবে। তাহলে রক্তে পানি কি হবে? কমে যাবে। তখন আবার এডিএস আর সিডি কালেক্টিং ডাক্টকে ফুটা করা যাবে না, কারণ তখন তোমার অনেক আছে, খরচ করতে হবে, তখন দান খয়রাত করতে হবে। তখন তুমি মনে করো পেশাব করতেছো, করে কি করলা? এজন্য পানি বেশি খেলে কি হবে? পেশাব লাগবে, খুবই স্বাভাবিক। তাহলে পানি যখন বেশি, পেশাব করে বের করে দেবে। আর পানি যখন কম, হোল্ড, ধরে রাখবা। তোমাকে রাখা লাগবে না, শরীর রেখে দিবে। কিভাবে রেখে দিবে? এডিএসকে পাঠায়। বুঝতে পেরেছো? এই জন্য এডিএসকে কি বলা হচ্ছে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। অ্যান্টি, নর্মালি ডায়ুরেটিক্স কারা? চা, কফি, এগুলা খালি কি হয়? পেশাব বেশি বেশি হয়। তাহলে ডায়ুরেটিক্স মানে যারা বেশি বেশি প্রস্রাব করায়, আর যারা উল্টা তারা কি বলতেছে আমরা? অ্যান্টি ডায়ুরেটিক, পেশাব হতে দিবে না, রক্তে পানি ধরে রাখবে। অ্যান্টি ডায়ুরেটিক। এডিএইচ, ছোট মানুষ যারা পুষ্কি, অনেকের এই এডিএইচ হরমোনের অভাব থাকে, অনেকের এই এডিএইচ হরমোনের অভাব থাকে। অভাবে তাহলে কি হয়? এডিএইচ তারা ফুটা করতে পারে না, তাহলে তারা কি করতে পারে না? রক্তে পানি নিয়ে আসতে পারে না। তাহলে তাদের বেশি বেশি পেশাব হয়, তাদের ডায়াবেটিস হয়ে যায়, ঘন ঘন পেশাব। ডায়াবেটিসের বাংলা কি? বহুমূত্র। এই যে ছোট বাচ্চাদের যে বহুমূত্র রোগ, তাহলে কিসের অভাবে হয়? এডিএইচ। কিসের অভাবে হয়? কই গেল? এডিএইচের অভাবে। কিসের অভাবে হয়? তাহলে মনে রাখো, ওটাকে কি বলে? ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের অভাবে হয়? কাদের হয়? তোমার বড় নাকি ছোটদের? ছোটদের। তুমিও ছোটদের মধ্যেই পড়ছো, এখন অত বড় হওনি, আর ছোট হলে ভালো। তারপরে আবার মনে করো না যে বিছনায় পেশাব করা, ওইটা তো নর্মাল, এখন আর কেউ করে না, এখন তো সবাই ডাইপার। সবাইকে এখন কি পড়ায়? ডাইপার। তুমি একটা জিনিস মনে করো, আমি আমার বাচ্চাকেও পড়াই, আমি খুব খারাপ লাগে এটা আমার, যে তুমি পেশাব করলা, সেই পেশাবটা তোমার গায়ের সাথে তো লাগতেছে, থাক যতই চুষে নিক ডাইপারের জিনিসপত্র, পেশাব তো থাকতেছে। পেশাব মানে কি? ওর মধ্যে বর্জ্য আছে। তো বর্জ্য মানে কি? খারাপ জিনিস। এই খারাপ জিনিসগুলো তুমি নিয়ে তুমি বসে আছো, এখন মানে এভাবে কিন্তু চলে আসে সারা রাত ধরে। ওটা খুবই খারাপ, কষ্টদায়ক। আসলে একটা ডাইপার 2 ঘন্টার বেশি পরে রাখা উচিত না, কিন্তু যে বাপ মায়ের কষ্ট হয়। তো এখন মানুষজন বেঁচে গেছে অবশ্য, কষ্ট মানে ক্যাথা নষ্ট হচ্ছে কম। আগে তো আমরা সমানে ভাসাইছি, বাপ মায়ে কী করছে? চেঞ্জ করে দিচ্ছে। রাত্রেবেলা ক্যাঁ করছি, কারণ কি? ঠান্ডা লাগতেছে, পেশাব করছি, ভিজে গেছে, বাবাটা চেঞ্জ করে নতুন ক্যাথা দিচ্ছে। এখন তার সেই সুযোগ নাই, তুমি ক্যাঁ করলে কি আর কুঁ করলে কি, তোমার তো কি ডাইপার। আমার বেটি বলতে পারে না যে প্রস্রাব, বেটি বলে যে হাক্কা দিছি, হাক্কা। বেটি বলবো হাক্কা হাক্কা, কিন্তু আসলেও কি দিছে? পেশাব। যাই, বুঝলা নাকি? শেষ। তাহলে এডিএস এর ব্যাপারটা মাথায় রাখো, এডিএস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আর তো কিছু দেখতেছি না এখানে, শেষ। এবার একটা সুন্দর জিনিস পড়াই নাকি? আর পড়াবো না? কি বলছো তুমি? হেই পাগলা, এখন বাজে কয়টা? 12টা কেবল, 12:30 পর্যন্ত পড়াবো না? আমি তো কথা দিয়েছিলাম যে বেশি পড়াবো না। তা আমি তো একটা টপিক মাত্র খালি হুদায় 12 রিসেপ্টর, এটা 2 মিনিটেও বলে শেষ করা যেত, সেটা আমি 1 ঘন্টা ধরে বললাম। দিস ইজ দ্য আর্ট অফ বলা। যে জিনিসে 5 মিনিটে বলা যায়, সেটা 1 ঘন্টা ধরেও কি করা যায়? বলা যায়। এতে করে কি হয়? বোঝা যায় যে আসলে এটা ব্যারো রিসিভ করছে, চাপ রিসিভ করছে, ব্যারো রিসেপ্ট। তাকাও, এবার খুব মনোযোগ দিয়ে শুনবা, খুবই মনোযোগ দিয়ে শুনবা। আজকের এই পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ। নাকি এটা আলাদা ক্লাস করব? আলাদা ক্লাস করো, ভালো হবে। আজকে পর্যন্তই থাক, ভাল লাগতেছে না ক্লাস। আগামী শনিবারে যে ক্লাসটা হবে, এটা কেউ মিস করবা না, হ্যাঁ? এটা মারাত্মক ক্লাস হবে। মোটামুটি আগামী শনিবার আর পরের শনিবার, আর 2টা ক্লাস নিলে শেষ।
আগামী দিন কিন্তু একটু বেশি ক্লাস হবে, 2 ঘন্টা।